সিনারিও একজন মাঝবয়স্ক ভদ্রলোক 30s 40s বা আর্লি 50s প্রতিদিন ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বাড়ন্ত ভুঁড়িটার দিকে চেয়ে আক্ষেপে সুরে বলতেই থাকলো যে পেটটা বেড়েই চলছে। অফিসে নিজের কলিগরা বলছে, বাড়িতে মিসেস বলছেন, ছেলেমেয়েরা বলছে, এবং এই তাগদায় সকালে মর্নিং ওয়াক শুরু করলো। প্রতিদিন মর্নিং ওয়াকে যাচ্ছেন, কিন্তু দীর্ঘ সময় ধরে মর্নিং ওয়াক করার পরেও পেটের ভুঁড়িটা ঠিক কমছে না। সিনারিও 2, ইয়ং ছেলে সবেমাত্র কলেজে পা রাখলো, মা বাবার একমাত্র আদরের ছেলে। ছোট বয়স থেকেই শরীরটা একটু ভারী ভোগ করি। এবার কলেজে ওঠার পর খেয়াল হলো যদি একটু ওবেসিটিটা না কমে তাহলে গার্লফ্রেন্ড পটাবো কীভাবে। বন্ধুদের সঙ্গে আলোচনা, পাড়ার জিমে ভর্তি হয়ে গেল। জিমে গিয়ে দেখলো যে ইয়া মাসলম্যান ডাম্বেল বারবেল উঠিয়ে যাচ্ছে, তাদের দেখা দেখি সেও উঠাতে লাগলো। ওজন কমাতো দূরের কথা, মাঝখান দিয়ে ইঞ্জুরি হয়ে গেল, জিমটা বন্ধ হয়ে গেল। সিনারিও 3, ইয়ং মেয়ে, সেও কলেজে পড়ুয়া, সবেমাত্র কলেজে উঠেছে, মা বাবার একমাত্র আদরের মেয়ে। ছোটো থেকেই শরীরটা একটু ভারিক্কি, ওবেসিটি হয়ে গেছে। এখন কলেজে ওঠার পর সে একটু সৌন্দর্যের দিকে খেয়াল হলো, তো হিরোইনদের দেখে একটু ইন্সপায়ার, শরীরটা জিরো ফিগার করতে চায়, কিন্তু কিভাবে করবে? বান্ধবীর সাথে আলোচনা করে খাওয়া দাওয়াটাই বন্ধ করে দিল, কিছুই খেতে চাইছে না, ক্ষুধা লাগলেও কষ্ট করে থাকছে। শরীর তো কমা শুরু করলো, কিন্তু নানারূপ উপদ্রব দেখা দিল, ইমিউনিটি কমতে থাকলো, শরীরটা বেশিই রোগা হয়ে গেল। এখন আপনাদের মধ্যে যদি কেউ এই 3টি সিনারিওর অন্তর্গত হন, বা যারা অন্তর্গত নন কিন্তু ফ্যাট লসের জার্নিটা শুরু করতে চাইছেন কিন্তু ভেবে পাচ্ছেন না কিভাবে করবেন বা সঠিক ধারণাটা নেই, তাদের সবার জন্য আজকের এই ভিডিও। নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আমার এই চ্যানেল সিভি অ্যাক্টিভ এইজে। আমি ডক্টর চয়ন। আপনাদের আজকে একটি এমন বিষয় নিয়ে কথা বলবো যা আপনাদের ফ্যাট লসের জার্নিকে ত্বরান্বিত করবে। বন্ধুরা, ফ্যাট লস এমন একটি বার্নিং টপিক যা আজকালকার যুগে একদম ইয়ং এজ থেকে শুরু করে মধ্যবয়স্ক সবার মধ্যেই একটি ক্রেজ দেখা যাচ্ছে। কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে কি, এ সম্পর্কে একটি সম্যক ধারণা বা সায়েন্টিফিক নলেজ কারোরই নেই, এবং যার কারণে এই ফ্যাট লসের জার্নিটা ঠিকভাবে করে উঠতে পারছে না। আজকের এই ভিডিওতে আমরা জেনে যাব ফ্যাট লস সম্পর্কে জেনারেলাইজড আইডিয়া। আমরা জেনে যাব ওয়ার্কআউট এবং নিউট্রিশন দুটোর মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কীভাবেই বা আমাদের এই ফ্যাট লসের জার্নিটাকে সাজাবো, কিভাবে আমরা এই ফ্যাট লসের জার্নিটাকে সাস্টেইন করব। জেনে যাব কিছু মিথ এবং ভুল ধারণা এবং এর রিয়েলিটিটা কী, এবং অবশ্যই থাকবে মিডল এজেড ম্যানদের জন্য এবং ওমেনদের জন্য কিছু স্পেশাল টিপস। তাই দেরি না করে, স্কিপ না করে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণভাবে শুনুন, ভালোভাবে বুঝুন। আর অবশ্যই আমি রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে দেখার পর, জানার পর যদি কোথাও কোনো বোঝার অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, বা আর কিছু জানতে চান কিনা তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফ্যাট লস একটি ওভারঅল প্রসেস। এর জন্য স্টেপ ওয়াইজ স্টেপ যা দরকার তাতে যদি আমি প্রথমেই বলি, সেটা হচ্ছে গিয়ে একটি ডিসিপ্লিন মাইন্ডসেট, ডিসিপ্লিন ডেইলি রুটিন, এবং একটি ফোকাসড ডেডিকেটেড হুইল পাওয়ারের ডেভেলপমেন্ট। আমাকে অবশ্যই ডিসিপ্লিন হতে হবে। এই ডিসিপ্লিন, মর্নিং রুটিন এবং ডেইলি লাইফের ইম্প্যাক্ট কেমন, এই নিয়ে একটি ভিডিও আমার নিজস্ব অভিজ্ঞতা বা আমি কিভাবে আমার নিজের মর্নিং রুটিনটাকে সাজাচ্ছি সেই নিয়ে একটি ভিডিও এই চ্যানেলে করা আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন, লিঙ্ক আমি উপরে দিয়ে দিলাম। তো ফ্যাট লস করতে গেলে আমাকে যেটা প্রথমেই বুঝতে হবে যে এটি কোনো ম্যাজিক নয় যে এখনই সুইচ টিপ দিলাম এখনই হয়ে যাবে, বা কোনো একটি শর্টকাট প্রসিডিউর নয়। ফ্যাট লসের জার্নি একটি স্টেডি সাস্টেইনেবল প্রসিডিউর এবং সম্পূর্ণ সায়েন্টিফিক, এবং এটাকে যখন আমরা বুঝে জেনে করব তখন এটার আউটকামটা ভালো হবে। তাই আমাদেরকে প্রথমেই এই মাইন্ডসেটটা নিয়ে এবং ডিসিপ্লিন ওয়েতে লাইফস্টাইলটা কীভাবে সাজানো যায় সেই নিয়ে অবশ্যই ময়দানে নামতে হবে। এবং এটা শুধু ফ্যাট লসের জার্নির জন্য নয়, ওভারঅল সুস্থ থাকতে গেলে এবং ওভারঅল ওয়েলনেসের জন্য এই ব্যাপারটি থাকা আমাদের মধ্যে খুব জরুরি। দ্বিতীয় যে ইম্পর্টেন্ট পয়েন্টটি ফ্যাট লস জার্নিতে, সেটা হচ্ছে গিয়ে ওয়ার্কআউট বা এক্সারসাইজ এবং নিউট্রিশন বা ডায়েট।
কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা বেশি জরুরি? আমি বলবো দুটোই সেম। দাড়িপাল্লার দুটো দিক, একটিকে বাদ দিয়ে আরেকটি হতেই পারে না। জ্যাক ল্যালেন বলে একজন আমেরিকান, একজন বিখ্যাত নিউট্রিশনিস্ট এবং ফিটনেস এক্সপার্ট ছিলেন। উনি বলেছিলেন এই ফিটনেসের ব্যাপারটি যদি একটি কিংডম বা সাম্রাজ্য হয় এবং তাতে যদি ওয়ার্কআউট বা এক্সারসাইজ রাজা হয়, তাহলে অবশ্যই ডায়েট বা নিউট্রিশন হচ্ছে রানী, এবং এই রাজা আর রানীর কম্বিনেশনেই সমগ্র কিংডমটা হয়ে ওঠে। তাই অবশ্যই ওয়ার্কআউট এবং নিউট্রিশন এই দুটোকেই সমান গুরুত্ব দেওয়া উচিত এবং সমপরিমাণ নলেজ থাকা উচিত। না বুঝে এক্সারসাইজ করা যেরকম কোনো ফল দেবে না, সেই রকমভাবে না বুঝে বা এক্সারসাইজের সঙ্গে বা আমার শরীরের সঙ্গে কোন নিউট্রিশনটা সঙ্গত হয়, এটাকে না বুঝে সাস্টেন করাও আমাদের জন্য কোনো ফলপ্রসূ। দেখা যাচ্ছে যে মর্নিং ওয়াক করতে বের হয়েছে, প্রতিদিনই মর্নিং ওয়াক করছে, আর মর্নিং ওয়াকটা শেষ করার পরই রাস্তার পার্কের সামনে রাস্তার ধারে দাঁড়িয়ে সেই চায়ের দোকানে চিনি মিশ্রিত চা অথবা তেলে ভাজা পুরি সবজি টিফিন করে নিচ্ছে। তাহলে কিন্তু ফ্যাট লসের জার্নিটা সম্পূর্ণ হলো না বা বিজ্ঞানসম্মত হলো। দেখা যাচ্ছে যে বন্ধুদের কথায় জিমে ভর্তি হয়ে গেছি, জিমে গিয়ে সে তার প্রথমে ইগো লিফটিং এবং না বুঝে না জেনে প্রপার র্যাপ রেঞ্জ কি, কতটুকু ওয়েট তুলতে হবে, কোন এক্সারসাইজটা কত সেট করতে হবে, কতক্ষণ ধরে করতে হবে, ওইটা রেপিটেশন কি, সব কিছুই না জেনে প্রথম থেকে উল্টো পাল্টা ওজন তুলতে শুরু করে দিলাম, আর ফ্যাট লস তো দূরের কথা, আমার শরীরে ইনজুরি হয়ে গেল, সেটাও মোটেই কাম্য। আবার দেখা গেল কারোর সাথে আলোচনা করে যে ফ্যাট লস করতে গেলে খাওয়া খাদ্য নাকি একদমই খেতে নেই, খাওয়া খাদ্যই বন্ধ করে দিলাম, ভাত খাচ্ছি না, রুটি খাচ্ছি না, কার্বোহাইড্রেট একদমই নিচ্ছি না, আমি একটু ফল খেয়েই থাকছি, ক্ষুধা লাগলে দীর্ঘ সময় না খেয়েই থাকছি, তাতে শরীরের ওজন পট করে কমে যাচ্ছে, কিন্তু তাতে শরীরের মধ্যে বিভিন্ন রোগের বাসা বেঁধে যাবে, শরীর ইমিউনিটিহীন হয়ে যাবে, এটাও মোটেই কাম্য নয়। তাহলে আমাদের বুঝতে হবে যে অরিজিনাল সায়েন্সটা কী। তবে আজকের এই ভিডিওটি দেখার পর আমি শিওর শট বলছি যে না, আপনারা একটি সম্যক ধারণা পেয়ে যাবেন এবং খুব ভালোভাবেই বুঝে যাবেন যে ফ্যাট লসের জার্নিটা কিভাবে আমাদের শুরু করতে হয়। তো প্রথমে শুরু করা যাক যে ফ্যাট লস সংক্রান্ত যে নিউট্রিশন বা ডায়েটের ব্যাপারটি নিয়ে। দেখুন, নিউট্রিশন বা ডায়েট আমাদের এনার্জি যোগায়, আমাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের মধ্যে বাড়াতে সাহায্য করে এবং বডির ওভারঅল হাইড্রেশন মেনটেন করে। এর জন্য আমাদের নিউট্রিশন বা ডায়েটে যে জিনিসগুলো মূলত আছে সেটা হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, যেগুলো আমাদের এনার্জির সোর্স, ভিটামিনস, মিনারেলস, যেগুলো আমাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এবং ওয়াটার ইনটেক, যেটা আমাদের হাইড্রেশন, আমাদের বডির অর্গানের বিভিন্ন ফাংশন বজায় রাখতে, ওভারঅল সুস্থ থাকতে সহায়তা করে। সুতরাং আমাদের ডায়েট বা নিউট্রিশন এমন হওয়া উচিত যাতে এই প্রপারলি সবগুলো উপাদান থাকে, এমন পরিমাণে হওয়া উচিত যেটা আমাদের মধ্যে দরকার। ফ্যাট লসই বলুন বা আমাদের বডি বিল্ডিং বলুন, সব কিছুতে যেটা মেইনলি দরকার সেটা হচ্ছে গিয়ে আমাদের খরচ করা, মানে এক্সপেন্ডিচার এবং ইনটেক, নিউট্রিশনের মাধ্যমে যেটা নিচ্ছি সেটার মধ্যে সুসামঞ্জস্য বজায় থাকা। আমরা যেটা খরচ করব সেটা যখন ইনটেক থেকে একটু বেশি হবে, ডেফিনেটিভলি আমাদের মধ্যে একটা ডেফিসিয়েন্সি হবে, সেই ডেফিসিয়েন্সির কারণে আমাদের মধ্যে কিছু জিনিসের পরিমাণ কম। আবার যখন আমরা ইনটেকটা বাড়াবো সেই তুলনায় তখন আমাদের মধ্যে স্টোরেজটা বেশি হবে। ফ্যাট লসের ক্ষেত্রে আমাদের মধ্যে যেটা নজর রাখতে হয় সেটা হচ্ছে গিয়ে বডির ফ্যাটটা যাতে বার্ন হয়। ফ্যাট এনার্জির সোর্স, কার্বোহাইড্রেট এনার্জির সোর্স। আমরা এনার্জির সোর্সটা, বডিতে এনার্জির সোর্সটা যখন একটা সময় পরে কার্বোহাইড্রেটটাকে শেষ করে যখন ফ্যাট থেকে আমরা নেওয়া শুরু করব, তখনই বডির ফ্যাটগুলো বার্ন হবে। আর তাই আমাদের ইনটেকের মধ্যে আউটসাইডেড ফ্যাটের পরিমাণটা কম হতে হবে। আমরা কার্বোহাইড্রেট যতটুকু দরকার ততটুকু নেব, প্রোটিন অবশ্যই নেব, একটু বেশি মাত্রায় নিলে ভালো, কারণ ফ্যাট লসের সঙ্গে একটি কমন জিনিস যেটা না বুঝে করলে হয় সেটা হচ্ছে গিয়ে মাসেল ওয়েস্টেজ হয়ে যায়, মানে ফ্যাট লসও হচ্ছে সেই সাথে মাসেলগুলোও দুর্বল হয়ে যাচ্ছে, সেটা মোটেও কাম্য নয়, এতে আপনার শরীরের গঠনটা ভালো হবে না। তাই মাসেল হাইপারট্রফি বা মাসেল বিল্ডিংটা জরুরি, তার জন্য প্রোটিন ইনটেকটা একটু মোটামুটি বজায় থাকা দরকার। এখন এই সব কিছুর জন্য কিছু সায়েন্টিফিক মেথড আছে, ক্যালকুলেশন আছে। আপনি সারাদিন কত ক্যালোরি খাবেন, কতটুকু ক্যালোরি ডেফিসিট করবেন, এই টোটাল ক্যালোরিটা কীভাবেই বা ক্যালকুলেট করবেন, এই টোটাল ক্যালোরিতে কোন
প্রকার খাদ্যটা কত পরিমাণ থাকবে, অর্থাৎ কার্বোহাইড্রেট কতটুকু থাকবে, প্রোটিন কতটুকু থাকবে, ফ্যাট কতটুকু থাকবে, এবং আমরা ঘরে যা খাচ্ছি তা থেকে আমরা কতটুকু পরিমাণে ক্যালোরি পাচ্ছি, কীভাবে আমরা ক্যালকুলেশন করব, কীভাবে বা জানবো বুঝবো, এই সব কিছু নিয়ে একটা আলাদা ভিডিও করব। আর এই সংক্রান্ত কীভাবে হিসাব নিকাশটা করতে হয় তা আপনাদের সুবিধার জন্য আমি একটি পিডিএফ বানিয়ে আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, পিডিএফটা ডাউনলোড করে নেবেন, একবার দেখে নেবেন, তাহলে আপনার পক্ষে বোঝা অনেক সহজ হয়ে যাবে। তারপরও একটি সোজাভাবে আমি এই ভিডিওতে একটি আপনাদের ধারণা দিয়ে দিচ্ছি, শুধুমাত্র ফ্যাট লসকে মাথায় রেখে। মনে রাখবেন, ফ্যাট লসের ক্ষেত্রে আমাদের ক্যালোরি ডেফিসিট দরকার। প্রথমে আপনার ক্যালকুলেট করতে হবে বেসাল মেটাবলিক রেট, অর্থাৎ যে এনার্জিটা আপনাদেরকে শুধুমাত্র বাঁচতে সহায়তা করবে, জৈবিক ক্রিয়াগুলো, শ্বাস প্রশ্বাস করা, হৃদযন্ত্রের ক্রিয়া, এই সবগুলোকে বজায় রাখতে যেটা দরকার সেটা হচ্ছে বিএমআর। কীভাবে ক্যালকুলেট করা যায়, বিভিন্ন অনলাইনে অ্যাপ আছে, মেথড আছে, এগুলোতে দিয়ে ক্যালকুলেট করতে পারবেন। আপনার কারেন্ট বডি ওয়েট কত, আপনার হাইট কত, এইজ, সেক্স কি, এই ডাটাগুলো ইনপুট করলেই আপনার বিএমআরটা চলে আসে। এবার বিএমআর যত ক্যালোরি এটা আমার বাঁচার জন্য দরকার, এটা আমাকে নিতেই হবে, এটা আমাদের মধ্যে থাকতেই হবে। এইবার এটার সঙ্গে একটি মাল্টিপ্লিকেশন হয় ফ্যাক্টর, যেটাকে বলা হচ্ছে কি অ্যাক্টিভিটি ফ্যাক্টর। এবার আপনি আপনার ফ্যাট লস জার্নিটার মধ্যে কি ইনক্লুড করে কতটুকু কাজ করে, আপনি কি 3 দিন জিম করবেন, 2 দিন জিম করবে, কতটুকু অ্যাক্টিভিটি আপনার বাড়াবেন, আপনি কী রকম টাইপের লাইফস্টাইল, সিডেন্টারি লাইফস্টাইল কি অ্যাক্টিভ লাইফস্টাইল, সেটার উপর বেস করে একটা মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর ইনটু, যেটাকে ইনটু করার পর, মাল্টিপ্লিকেশন করার পর আপনার যেটা বের হচ্ছে সেটা হচ্ছে গিয়ে টোটাল ডেইলি ক্যালোরি এক্সপেন্ডিচার। এবার এটা আপনার মেনটেনেন্স ক্যালোরি, অর্থাৎ আপনার যেটা কারেন্ট ওজন, এটার জন্য এই ক্যালোরি দরকার। এবার আপনি ফ্যাট লস করতে চান তাহলে এই ক্যালোরির থেকে একটু ডিফিশিয়েন্ট ক্যালোরিতে যেতে হবে। অর্থাৎ উদাহরণ দিয়ে বললে, আপনার যদি ডেইলি মেনটেনেন্স ক্যালোরিটা হয় 2000 ক্যালোরি, তাহলে আপনি ফ্যাট লসের জার্নিটা শুরু করবেন 2000 ক্যালোরি থেকে কম খেয়ে। এবার কতটুকু কম খাবেন, সাডেনলি আমি যদি এখন 500 ক্যালোরি থেকে শুরু করে 1000 ক্যালোরি কম করে দিই, অর্থাৎ 1000 ক্যালোরি নিতে থাকি, তাহলে আমার বডি প্রথম থেকে সাস্টেন করবে না বা নিতে পারবে না, আপনি অসুস্থ হয়ে যাবেন। তাহলে প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ আপনি 250 ক্যালোরি করে কম করুন। 2-3 সপ্তাহ গেলে বডি যখন এই কম ক্যালোরি নেওয়ার ব্যাপারটিকে অ্যাডপ্ট করতে পারবে, তখন আপনি 500 ক্যালোরি কম করুন, সাস্টেইন রাখুন ব্যাপারটি, সেই সাথে এক্সারসাইজের অর্থাৎ বার্ন আউটের ব্যাপারটিকে একটু বাড়িয়ে দিন, তখনই আপনার ফ্যাট লস জার্নিটা স্মুথ হবে এবং আপনি সুস্থ থেকে করতে পারবেন। এবার 2000 ক্যালোরি থেকে যখন আমি 500 ক্যালোরি ডেফিসিট করে 1500 ক্যালোরি দিয়ে একটা খাওয়া খাবো, সেই খাওয়াতে আমি কি করব, আমার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার বা স্ন্যাক্স এগুলোকে ভাগ করব এবং এটার মধ্যে পার্টিকুলারলি কত ক্যালোরি করে হবে সেটা আমি হিসেব করব, এবং আমি যা খাচ্ছি সেটাকে আমি ওই ক্যালোরি অনুযায়ী এটাকে হিসেবে রাখবো। কিভাবে করবেন আমি বলবো, দুটো জিনিস ইনভেস্টমেন্ট করুন বাড়িতে খুব কম পয়সায়। একটি হচ্ছে কি কিচেন উইং স্কেল কেনা, এটি অ্যামাজনে হোক বা যে কোনো অনলাইনে হোক আপনি খুব কম দামে কিনতে পারবেন, 300 টাকা 400 টাকা কিনা যায়। এবং একটি ক্যালোরি ট্রেকিং অ্যাপে আপনি লগ ইন করুন, হেলদিফাই মি আছে, মাই ফিটনেস পল আছে, এবং এগুলো অনেক রকমের অ্যাপ আছে যেগুলোতে আপনি আপনার খাদ্যটা ইনপুট করলে, অর্থাৎ ওইখানে আপনার সিস্টেম আছে, ওই সিস্টেমে আপনি ধরুন মুসুরি ডালটা যখন আপনি ইনপুট করবেন, এই মুসুরি ডালের মধ্যে 250 গ্রাম মুসুরি ডালে কতটুকু ক্যালোরি আছে এটা চলে আসবে। আপনি হোয়াইট রাইস, আপনি 200 গ্রাম ভাত খাচ্ছেন, এটাতে কতটুকু ক্যালোরি চলে আসবে, তাহলে আপনি বুঝে যাবেন। ইনিশিয়ালি যখন আপনি এইভাবে ইনপুট করতে থাকবেন, তখন আপনার কয়েক দিন করার পর বা 2 মাস 3 মাস করার পর একটা আইডিয়া হয়ে যাবে। আপনি এক কাটোরির হিসাবটা হচ্ছে 150 গ্রাম, এটাতে তখন কতটুকু আপনার 1 কাটোরি সবজিতে কতটুকু ক্যালোরি, সেটা আপনি একটা বুঝে যাবেন। সেই ক্ষেত্রে হয়তো পরবর্তীতে আপনার রেগুলারলি অ্যাপের মধ্যে ইনপুট না করলেও হবে, আপনার একটা আইডিয়া হবে। এইভাবে ডেইলি ক্যালোরি ইনটেক অর্থাৎ খাদ্যটা আপনার নির্ণয় করতে হবে। আপনার খাবারের মধ্যে সঠিক পরিমাণে কার্বোহাইড্রেটের সোর্স থাকবে, প্রোটিনের সোর্স থাকবে, কিছু পরিমাণ ফ্যাট থাকবে, এবং অবশ্যই ফ্রুটস, এগুলো যেখান থেকে আপনাদের ভিটামিনের সোর্সগুলো আসে এগুলো থাকবে। পর্যাপ্ত পরিমাণ জল খেতে হবে, তাহলে বডি হাইড্রেট থাকবে। এভাবে আপনি আপনার নিউট্রিশনটা, ডেইলি নিউট্রিশনটা সাজাবেন ফ্যাট লসের জার্নিতে। মনে রাখতে হবে, আমরা যদি খাদ্য তালিকাটাকে 100% বলি, তাহলে এর মধ্যে 50% হবে আপনার কার্বোহাইড্রেটের সোর্স, 30% হবে আপনার প্রোটিনের সোর্স, এবং
20% বা 20% হবে আপনার ফ্যাটের সোর্স। এই ক্ষেত্রে বলে রাখি, একটা মিথ বা ভুল ধারণা আছে যে যারা অলরেডি ফ্যাট লসের জার্নি শুরু করেছেন বা আপনাদের প্রোটিন ইনটেক শুরু করেছেন, তারা একটা ভুল ধারণায় যান যে শুধুমাত্র নন ভেজিটেরিয়ান সোর্সেই প্রোটিনের কন্টেন্টটা খুব বেশি পাওয়া যায় এবং ভালো পাওয়া যায়, ভেজিটেরিয়ানে পাওয়া যায় না। অর্থাৎ যারা ভেজিটেরিয়ান আছে তাদের জন্য পার্টিকুলারলি বলছি, আশাহত হওয়ার একদমই কারণ নেই। আমি নিজে কমপ্লিটলি ভেজিটেরিয়ান এবং আমি ভেজিটেরিয়ান খেয়ে আমার প্রতিদিনের 150 গ্রাম প্রোটিন ইনটেককে আমি বজায় রাখতে পারছি, আমার ফ্যাট লস এবং মাসেল মাস বিল্ডিংয়ের জার্নিকে আমি সাস্টেন রাখতে পারছি। কিভাবে এ সংক্রান্ত একটি ভিডিও, যেটাতে আমি দেখিয়েছি আমি প্রতিদিন আমার ভেজিটেরিয়ান খাওয়া কিভাবে খাচ্ছি, এ সংক্রান্ত একটি সুন্দর ভিডিও আমি এই চ্যানেলে দিয়েছি, লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। সুতরাং ভেজ নন ভেজ বলে কোনো এটাতে কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই। যে কোনো প্রকার খাদ্যে আপনি সঠিক পরিমাণ কার্ব, প্রোটিন এগুলো ইনটেক করতে পারবেন, সোর্স ইনটেক করতে পারবেন। এই ব্যাপারে ডিটেলস আরেকটি ভিডিও আমি চ্যানেলে খুব শীঘ্রই আনব। এবার চলে আসছি ওয়ার্কআউটের ক্ষেত্রে। ফ্যাট লসের ক্ষেত্রে কিভাবে ওয়ার্কআউটটাকে সাজাবো। একটি কথা বলে রাখি, ওয়ার্কআউট মূলত ব্রডলি ডিভাইড করলে সেটি হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে গিয়ে আপনার কার্ডিয়াক লোডকে যেটাকে বৃদ্ধি করে, অর্থাৎ কার্ডিয়াক অ্যাক্টিভিটি যেখানে বৃদ্ধি করে সেই টাইপ অফ ওয়ার্কআউটগুলো। আর আরেকটা হচ্ছে কি আপনার স্ট্রেংথ ইনক্রিজ যেটা করে, যেটার মধ্যে আসবে আপনার এনি ওয়েট ট্রেনিং, বডি ওয়েট ট্রেনিং, রেজিস্ট্যান্ট ট্রেনিং। এতে কোনো বাধ্যবাধক নয় যে স্ট্রেংথ ট্রেনিংয়ের ক্ষেত্রে আপনাকে জিমেই যেতে হবে। জিম ছাড়াও আপনি বাড়িতেও শুরু করতে পারেন, আপনি বডি ওয়েট ট্রেনিং শুরু করতে পারেন, বা মিনিমাল ওয়েটের একটি 1 পেয়ারের ডাম্বেল কিনে সেটা দিয়ে আপনি হোল বডি এক্সারসাইজ করতে পারেন। তো ওয়েট ট্রেনিং এক্সারসাইজও সায়েন্টিফিক, আমাকে জেনে বুঝে কোন এক্সারসাইজ কতটুকু করতে হবে প্রপার ট্রেনারের আন্ডারে করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়, নাহলে ইনজুরি হতে পারে। এটা ইয়ং স্টারদের জন্য বলছি বা মিড এজের যারা, সবাই জিমে গেলে প্রথমেই খুব বেশি ওয়েট নিয়ে নেব তেরমটা নয়, আপনাকে বুঝতে হবে, সাস্টেন করতে হবে এবং এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস, ডে বাই ডে প্রোগ্রেসিভ ওভারলোড করতে হবে। অর্থাৎ আস্তে আস্তে আপনি ওজন নেওয়ার ক্ষমতাটাকে বাড়াবেন যখন আপনার বেসিক স্ট্রেংথটা ইনক্রিজ হবে। আপনার প্রথমে কিছু ওয়ার্ম আপ করতে হবে, স্ট্রেচিং করতে হবে, তারপর আপনি সাস্টেন করে এটাকে বাড়াবেন। আপনার ওয়ার্কআউট শিডিউলের মধ্যে কার্ডিয়াক অ্যাক্টিভিটি বাড়ানোর ওয়ার্কআউটগুলো, অর্থাৎ যেগুলো হচ্ছে গিয়ে মর্নিং ওয়াক, সাইক্লিং, সাঁতার কাটা, দৌড়ানো, স্কিপিং, এগুলো এবং ওয়েট ট্রেনিং এক্সারসাইজ, দুইটারই মিশ্রণ, ওয়েল অ্যান্ড গুড মিশ্রণ থাকা উচিত। কোনোটা শুধুমাত্র একটাই করব তাহলে আপনার ওয়েট লস বা ফ্যাট লসের জার্নিটা সেই রকমভাবে এফেক্টিভ হবে না। হয়তো আপনি কার্ডিয়াক অ্যাক্টিভিটিগুলো বেশি করে যাচ্ছেন, এতে আপনার ফ্যাট লস হবে বা সেই সাথে মাসেল ওয়েস্টেজ হবে, মাসেল স্ট্রেংথ আসবে না, সেক্ষেত্রে আপনার শরীরটা দেখতে ভালো হবে না বা লং লাস্টিং আপনি করতে পারবেন না। সুতরাং আপনার দুটোই করা উচিত, দুটো মিলিয়ে করা উচিত। এভাবে এক্সারসাইজগুলো কী টাইপের হবে এটা নিয়ে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আসবে, আপনারা চোখ রাখুন। তবে এখানে আমি একটা জিনিস বলে রাখি, যখনই স্ট্রেংথ ট্রেনিং করবেন তখন যে এক্সারসাইজগুলো থাকে তাতে মূলত থাকে আইসোলেশন এক্সারসাইজ, মানে পার্টিকুলারলি ছোটো ছোটো মাসল গ্রুপগুলোকে টার্গেট করে একটা এক্সারসাইজ, যেমন আমি বললাম বাইসেপ কার্ল, শুধুমাত্র বাইসেপের জন্য। আর কিছু থাকে হচ্ছে কি কম্পাউন্ড এক্সারসাইজ, যেখানে মাল্টিপল জয়েন্ট এবং মাসেল গ্রুপ ইনভলভ হয়, যেমন হচ্ছে কি স্কোয়াট, বেঞ্চ প্রেস, ডেডলিফট। তো যেগুলো আপনার কম্পাউন্ড এক্সারসাইজ সেগুলো আপনার এক্সারসাইজ রেজিমে থাকবে বেশি পরিমাণ, অর্থাৎ এগুলো থাকলে আপনার মাল্টিপল জয়েন্ট গ্রুপ ইনভলভ হবে, আপনার আলাদা করে কার্ডিও করতে হবে না বেশি করে, আপনার ওই এক্সারসাইজের মধ্যেই কার্ডিও হয়ে যাবে। আপনি যদি 5 দিন আপনি জিমে যান তাহলে আপনি 4 দিন এই ওয়েট ট্রেনিং, স্ট্রেংথ ট্রেনিং এক্সারসাইজগুলো করুন, একদিন কার্ডিও রাখুন, তাহলেই যথেষ্ট। একদিন আপনি অফ ডে রাখতে পারেন, ওই দিনও আপনি অ্যাক্টিভ কার্ডিও, আউটওয়ার্ড ওয়াকিং, মর্নিং ওয়াকিং করতে পারেন, বা আপনি লং একটু ব্রিস্ক ডিস্টেন্স দৌড়িয়ে আসতে পারেন। তো এইভাবে আপনার ওয়ার্কআউট রেজিমটা ফলো করা উচিত এবং নিউট্রিশন এবং ওয়ার্কআউটের মধ্যে এইভাবে সামঞ্জস্য বজায় রাখা উচিত। আপনার অবশ্যই জানতে হবে আপনি ওয়ার্কআউট করে প্রতিদিন কতটুকু ক্যালোরি খরচ করছেন, সপ্তাহে কতটুকু খরচ করছেন, তাহলে একটা ট্রেকিং করুন, তাহলে ভালো হবে। এবং সেই সাথে আপনি প্রতিদিন ইনটেকটা কীভাবে করছেন, কতটুকু করছেন, এই দুইটার মধ্যে যখন একটা ডেফিসিট এবং সেই সাথে প্রপার ইনটেক নিউট্রিশনটা আমাদের মধ্যে যাবে, তখনই আমরা ফ্যাট লস জার্নিটা করতে পারবো। একটি কথা অবশ্যই মনে রাখা উচিত, ফ্যাট লস আমাদের মধ্যে যে শারীরিক ফ্যাট
সেটা কিন্তু আমাদের চামড়ার নিচে ফ্যাট এবং ইন্টারনাল অর্গানে ভিসেরাল ফ্যাট হিসেবেও থাকে। ভিসেরাল ফ্যাটকে দূর করা, অর্থাৎ আমরা দেখি চারিদিকে যে এই যে ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীরা, এদের জন্য কিন্তু বিশেষ কোনো ওষুধের দরকার নেই। এটা শুধুমাত্র লাইফস্টাইল, অ্যাক্টিভিটির অভাব, সিডেন্টারি লাইফস্টাইল এসবের কারণেই হয়ে যাচ্ছে। সুতরাং এগুলোকে ঠিক করতে হলে আমার ওভারঅল এই ফিটনেস জার্নিটাকে, ফ্যাট লসের জার্নিটাকে এভাবে বুঝে এবার আসা যাক কিছু সাধারণ মিথ বা ভুল ভ্রান্ত ধারণা নিয়ে কিছু কথা। আমাদের মধ্যে একটি মিথ আছে যে ফ্যাট লস শুধুমাত্রই এক্সারসাইজের মাধ্যমে হয়। আমি বলবো ভুল। ফ্যাট লস করতে গেলে এক্সারসাইজ সেই সঙ্গে নিউট্রিশন বা ডায়েট সমপরিমাণ গুরুত্বপূর্ণ। ইভেন আমি জোর দিয়েই বলছি যে ডায়েট বা নিউট্রিশন একটু বেশি গুরুত্বপূর্ণ, এবং আমাদেরকে ফ্যাট লস জার্নিটাকে সাস্টেইন রাখতে আমাদেরকে যেটা মূলত আমাদেরকে সহায়তা করে সেটা হচ্ছে আমাদের এই প্রপার ডায়েট বা নিউট্রিশন। মিথ 2, ফ্যাট লস জার্নি খুব ইজি এবং খুব স্বল্প সময়ে করা যায়। না, ফ্যাট লস জার্নি শুধুমাত্র ফ্যাট লস জার্নি না, যে কোনো ফিটনেস জার্নি একটি সাস্টেনেবল, কন্টিনিউয়াস, কনসিস্টেন্ট প্রসিডিউর। আপনাকে কনসিস্টেন্ট হতে হবে, পেশেন্সফুল হতে হবে, ধৈর্য ধরতে হবে, যাতে আপনি স্লোলি বাট স্টিলিলি আপনি ইমপ্রুভ করতে পারেন। কোনো কিছুই ফট করে করা, কোনো কিছু চটজলদি করে ফেলা ভালো নয়, শরীরের জন্য ভালো না। আপনার বডিটা সাস্টেইন করতে পারবে না, আপনি ব্রেকডাউন হয়ে যাবেন। তাই আপনাকে একটি আস্তে আস্তে গ্রাজুয়ালি করে নিতে হবে, এবং আস্তে আস্তে আপনার বডি যখন অ্যাডাপ্ট হয়ে যাবে আপনি খুব সুন্দরভাবে এটাকে গড়ে তুলতে পারবেন। মিথ 3, খিদে পেলে আমরা খাবো না, না খেয়ে থাকবো। মোটেও না, এটি একটি সম্পূর্ণ ভুল অ্যাক্টিভিটি। আপনার যখন খিদে পাবে আপনি খাবেন। খেয়াল রাখতে হবে আপনার খাওয়ার পরিমাণটা। আমি বলবো অল্প অল্প করে খান, একটু কম ইন্টারভেল দিয়ে আপনি যদি খাওয়ার রিপিটেশন বাড়িয়ে দেন এতে কোনো ক্ষতি নয়। এট এ টাইম বেশি করে খেলে আপনার হজমের প্রচণ্ড অসুবিধা হবে। হজম ঠিক না থাকলে, ব্লোটিং ঠিক না থাকলে, ব্লোটিং হলে আপনি অ্যাক্টিভিটিটা করতে পারবেন না, আপনার যে কোনো কাজ করতে অসুবিধা হবে। আপনার এভাবেই খেতে হবে যাতে খুব সহজে হজম হয়। সুতরাং আপনি একটু কম ইন্টারভেলেও আপনি বারবার খেতে পারেন, কিন্তু এট এ টাইম খাওয়াটা কম খাবেন। কোনো খাওয়াই বাদ দেওয়া যাবে না, সব কিছুই খাবেন। অর্থাৎ প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ওয়াটার ইনটেক সব ঠিক থাকতে হবে। শুধু খেয়াল থাকতে হবে খাওয়ার কোয়ালিটিটা যাতে ভালো হয়। আমি বেকড ফুড খাবো না, আমি বাইরের স্পাইসি জাঙ্ক ফুড, রেস্টুরেন্টের ফুড এগুলো আমি খাবো না। হ্যাঁ, মাসে 1 বা 2 বার আপনি চিট মিল করতেই পারেন, তাও কন্ট্রোলে থাকে। কিন্তু বাড়ি ঘরে রান্না করা খাওয়া, শাকসবজি, ফলমূল বেশি খাওয়া, হোল গ্রেইন সিরিয়াল, ব্রাউন রাইস, ওটস এগুলো খাদ্যতে ইনক্লুড করা, লেগুমস ইনক্লুড করা। যারা নন ভেজিটেরিয়ান খাচ্ছে তাদের জন্য প্রোটিন সোর্স তো এগ, ফিশ, মিট এগুলো আছেই। যারা ভেজিটেরিয়ান তাদের জন্য ডেইরি প্রোডাক্ট, পনির আছে, টোফু আছে। যারা ভেগান খাচ্ছেন এগুলো ইনক্লুড করা যেতে পারে। এবং এই সংক্রান্ত আরেকটি ভুল ধারণা হচ্ছে গিয়ে প্রোটিন সাপ্লিমেন্ট নেওয়া নিয়ে। প্রোটিন সাপ্লিমেন্ট কি নিতেই হবে? অবশ্যই নিতে হবে সেই কথা আমি বলবো না, নিলে এটি একটি সাপ্লিমেন্ট। আপনাকে একটু যারা হাই প্রোটিন ইনটেক করেন তাদের ক্ষেত্রে প্রোটিন রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে সুবিধা হয়। মূলত সব কিছুর সোর্সই হচ্ছে কি আমাদের যে ন্যাচারাল ডায়েট, ওইটা থেকেই সব কিছু আসে। কিন্তু প্রোটিন সোর্সটাকে একটু সাস্টেন রাখতে গেলে আমাদের একটু আলাদা সাপ্লিমেন্ট নিতে হয়। যারা একটু জিম ওয়ার্কআউট করছেন তাদের জন্য বলবো প্রোটিন সাপ্লিমেন্ট আপনারা অবশ্যই নিতে পারেন। হ্যাঁ, যারা একটু অন্যান্য ডিজিজগ্রস্ত, যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে, এস্টাবলিশড কেস বা আদার কোনো ডিজিজ ফ্যাক্টর আছে, তাদের জন্য খাবারের ব্যাপারটা আলাদা হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি কি খাবেন না খাবেন সেটি আপনার ডক্টরের পরামর্শ নিয়ে করা উচিত। সেই ক্ষেত্রে একটু ডিফারেন্ট। কিন্তু ডিজিজ হওয়ার আগে যেটা আমরা সবসময় বলি, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। অর্থাৎ আমরা যদি ডিজিজগ্রস্ত না হই তার জন্যই তো এই ফ্যাট লস জানি। তখন আপনার সুস্থ থাকা অবস্থায় আপনারা এই সবগুলোকে যেভাবে বললাম এভাবে মেনটেন করতে পারেন। সুতরাং সাপ্লিমেন্ট আপনারা নিতেই পারেন, গুড কোয়ালিটির সাপ্লিমেন্ট বুঝে জেনে নেবেন, তাতে আপনার প্রোটিন ইনটেকটা মাত্রাটা সঠিক থাকবে। এবার হচ্ছে গিয়ে ভিডিওর একটা ইন্টারেস্টিং পার্ট, যেটা আমি বলেছিলাম যে আমি কিছু স্পেশাল টিপস দেব মিডল এজেড পুরুষ এবং মহিলাদের জন্য, মিড 30s, 40s বা 50s যারা এই ফ্যাট লস জার্নিটিকে শুরু করতে চান বা একটু ফিট হতে চান। অবশ্যই বলবো যখন এইজটা আমাদের প্রগ্রেসিভ হতে থাকে তখন আমাদের কিন্তু মাসেল মাসটা কমতে থাকে, বোন ডেন্সিটি কমতে থাকে, একটু দুর্বল হওয়ার দিকে যায়। সুতরাং আমাদের এক্সারসাইজ রেজিম এবং নিউট্রিশন ইনটেকটা ওইগুলোকে বিবেচনা করে প্রপারলি হওয়া উচিত। আমাদের মধ্যে হরমোনাল চেঞ্জেসগুলো বাড়তে থাকে, ফিমেলদের ক্ষেত্রে
একটু বেশি এটার প্রভাবটা থাকে। সুতরাং এই সব কিছুকে মাথায় রেখে আমাদের ফ্যাট লসের জার্নিটা করা উচিত। মনে রাখতে হবে স্টিডি এবং কন্টিনিউয়াস প্রসেস। যারা মিডল এজে তাদেরকে বলবো যে আপনারা ডায়েট থেকেই হন বা একটু সাপ্লিমেন্ট অ্যাড করে হন, প্রোটিন ইনটেকটাকে একটু বাড়িয়ে রাখবেন, কারণ তাতে আপনার মাসেল মাসটা ঠিক থাকবে। মাসেল মাস কিন্তু এমনিতেই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমে এবং ফ্যাট লসের জার্নির সময় কম থাকে। সুতরাং মাসেল মাস যাতে এক্সেসিভ কমে না যায়, বরঞ্চ মাসেল মাস যাতে বাড়তে পারে, সেদিকে এক্সারসাইজ এবং নিউট্রিশনে নজর দেওয়া উচিত। কোনো কিছু হুজুগে হবে না, কোনো কিছু একদিনে হবে না, কোনো কিছুতে আশাহত হওয়ার কারণে আপনারা রেজাল্ট তখনই বুঝবেন যখন আপনি কন্টিনিউয়াস প্রসিডিউরটাকে মেনটেন করবেন। খুব বেশি ব্যায়াম কি একদিনে করা উচিত না, ব্যায়ামের একটি টাইম লিমিট আছে। আপনি নির্দিষ্ট সময় করুন। অবশ্যই আপনাকে একদিনে আমি খুব বেশি জিম করে ফেললাম, একদিনে হেঁটে ফেললাম এবং 5 দিন আমি করতে পারলাম না, সেটা ভালো নয়। আপনাকে রেস্ট নিতে হবে। মনে রাখতে হবে আপনার মাসেল রিকভারিতেই কিন্তু আপনার মাসেল মাসটা বাড়ে। সুতরাং রিকভারি হওয়ার টাইম দিতে হবে। আপনি সঠিক সময়ে পরিমাণে এক্সারসাইজ করুন, ধীর স্থিরে করুন এবং একটি কন্টিনিউয়াস প্রসিডিউরে করুন, রেস্ট নিয়ে করুন, যাতে আপনার মাসেলটাও রিকভারি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এখন বলবো যে লাইনগুলো, এটা শুধুমাত্র মিডল এজেদের জন্য নয়, সবার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি ফ্যাট লস জার্নির ক্ষেত্রে ডেইলি স্ট্রেস ম্যানেজমেন্ট। স্ট্রেস থেকে আপনার দূর থাকতে হবে। স্ট্রেসের জন্য আপনার বডিতে কর্টিসল বেড়ে যায়। কর্টিসল আপনার বডিতে ফ্যাটকে স্টোরড হতে সাহায্য করে, সুতরাং ফ্যাটটাকে ইনক্রিজ করে দেয়। সুতরাং স্ট্রেস ম্যানেজমেন্ট আমাদের জন্য খুব দরকার। আজকালকার যুগে স্ট্রেসে আক্রান্ত হয়ে বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন সবাই। সুতরাং একে আমাদের ম্যানেজ করতে হবে। ডেইলি মেডিটেশন করা, ডেইলি একটু যোগা প্রাণায়াম স্ট্রেচিং করা, এগুলো একটু নেসেসারি অ্যাক্টিভিটিসের মধ্যে থাকা, এগুলো আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টকে সহায়তা করে। এই নিয়ে একটি সুন্দর ভিডিও আমি রিসেন্টলি আমার চ্যানেলে আপলোড করেছি বাংলা ভাষায়, আপনারা দেখে নেবেন। এটার লিঙ্ক আপনারা এই ভিডিওর শেষে পেয়ে যাবেন এন্ড স্ক্রিন। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা এই ফ্যাট লসের জার্নির ব্যাপারে একটি সম্যক ধারণা পেয়ে গেছেন, কিভাবে আপনাদের এক্সারসাইজ এবং নিউট্রিশনটাকে সাজাবেন। আজকের ভিডিওটা একটু লম্বা, খুব ধৈর্য ধরে শোনার জন্য আমি প্রথমে আপনাদের ধন্যবাদ জানিয়ে রাখি যে আপনারা শেষ পর্যন্ত যাতে এটাকে শুনেছেন। যারা আপনারা স্কিপ করছেন তাদেরকে বলবো যে আপনারা কোনো অংশ স্কিপ না করেই শুনুন, তাহলে আপনার ব্যাপারটা ভালো করে বুঝতে পারবেন। খুব রিকোয়েস্ট করবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনারা কমেন্টে অবশ্যই লিখুন আপনাদের কোন ব্যাপারটা বুঝতে অসুবিধা হচ্ছে এবং কোন ব্যাপারে ফ্যাট লসের জার্নির কোন ব্যাপারে আপনারা নেক্সট ডিটেলস আলোচনা চান। তাহলে আমি সেই সংক্রান্ত ভিডিও খুব জলদি আপনাদের জন্য আনতে পারবো। মনে রাখবেন, যখনই আমরা একসাথে কাজ করব তখন আমাদের এই কমপ্লিট ওয়েলনেস এবং লাইফ ট্রান্সফরমেশনটা খুব ভালোভাবে সঠিকভাবে এগিয়ে যাবে। এই বলে আজকে আমি এখানেই শেষ করছি। আশা করব আপনারা আপনাদের ফ্যাট লস জার্নিটা খুব সুন্দরভাবে শুরু করবেন। আপনারা সুস্থ থাকুন, খুশি থাকুন এবং খুব শীঘ্রই দেখা হতে চলছে আমাদের নেক্সট ভিডিও, ইন্টারেস্টিং টপিকের উপর নেক্সট ভিডিও নিয়ে। ততদিন অবধি সবাই ভালো থাকুন।